ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি চান বাইডেন। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ৮ দিনের রক্তক্ষয়ী সহিংসতার পর যুদ্ধবিরতির পক্ষে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জো বাইডেন গতকাল সোমবার ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির পক্ষে তার সমর্থন ব্যক্ত করেন। তিনি গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন। এই ফোন কলেই বাইডেন ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির পক্ষে তার সমর্থন প্রকাশ করেন। বাইডেন নেতানিয়াহুর মধ্যকার ফোনালাপ নিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির পক্ষে তার সমর্থন প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে দুই পক্ষের মধ্যে সংঘাত বন্ধে মিশর সহ অন্যান্য অংশীদার দেশের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির পক্ষে বাইডেন এখন তার সমর্থন ব্যক্ত করলেও রোববার ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে সংঘাত বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান সংবলিত বিবৃতি আটকে দেয় যুক্তরাষ্ট্র। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে নিরাপত্তা পরিষদের রোববারের বৈঠক থেকে কোনো ফল আসেনি। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। সংঘাত বন্ধের কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬১ জন শিশু রয়েছে। জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় গাজায় ৩৮,০০০ মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে ২৫০০। হামলার পাল্টা জবাব হিসাবে গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য, হামাস এখন পর্যন্ত ৩,০০০-এর বেশি রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলির পক্ষে ১০ জন নিহত হওয়ার তথ্য জানানো হয়েছে। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে রোববার জরুরি বৈঠকে বসে ইসলামী সহযোগী সংস্থা। বৈঠকে ফিলিস্তিনি জনগণের জন্য সুরক্ষা বাহিনী গঠনের প্রস্তাব তোলে তুরস্ক। এদিকে সাংবাদিক রোজিনার ৫ দিনের রিমান্ড চায় পুলিশ। স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিবের কক্ষ থেকে নথিপত্রের তথ্য চুরির অভিযোগে হওয়া মামলায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে ৫ দিনের রিমান্ড চায় পুলিশ। আজ মঙ্গলবার সকালে আদালতের নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে। এর আগে আজ সকাল ৮টার দিকে রাজধানীর শাহবাগ থানা থেকে পুরান ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে। রোজিনার স্বামী মনিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রোজিনাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে বলে জানান তিনি। গতকাল সোমবার সচিবালয়ে ৫ ঘন্টার বেশি সময় আটকে রেখে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। রাত ৮:৩০টার পর শাহবাগ থানা পুলিশের একটি দল সচিবালয় থেকে নিয়ে যায় তাকে। পুলিশ জানায়, সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিবের কক্ষ থেকে মোবাইল ফোনে ছবি তুলে এবং শরীরে লুকিয়ে নথিপত্রের তথ্য চুরির অভিযোগে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের ৩ ও ৫ ধারায় মামলা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী বাদী হয়ে মামলাটি করেন। রাতে পুলিশ হেফাজতে রোজিনা ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রোজিনা ইসলামের সহকর্মী ও স্বজনরা বলছেন, দুর্নীতি নিয়ে রিপোর্ট করার কারণে পরিকল্পিতভাবে তাকে হয়রানি করা হচ্ছে। গতকাল এই কোভিড ভ্যাকসিন নেওয়া রোজিনাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে আটকের প্রতিবাদে গতকাল রাতে শাহবাগ থানার ওসির কক্ষের সামনে অবস্থান নেন সহকর্মী স্বজনরা। তারা সেখানে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। সাংবাদিক সংগঠনের নেতা ও মানবাধিকার সংগঠনের নেতারা এই ঘটনার নিন্দা জানিয়ে রোজিনা ইসলামের মুক্তি দাবি করেছেন। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহ আলমকে গ্রেফতারের নিন্দা ও মুক্তির দাবি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলমকে বাসা থেকে গ্রেফতারের ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, অ্যাডভোকেট শাহ আলম সাতক্ষীরা আইনজীবী সমিতির একজন জনপ্রিয় আইনজীবী নেতা বলে বারবার আইনজীবীদের ভোটে সাধারণ সম্পাদক ও সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন। এমন একজন জনপ্রিয় আইনজীবী নেতাকে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় লকডাউনের এই ভয়াল দুঃসময় পুলিশ কর্তৃক গ্রেফতার করে হাতে হাতকড়া পরিয়ে অসম্মানজনকভাবে আদালতে তোলায় বিস্ময় প্রকাশ করে এহেন ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তিনি আইনজীবী নেতা শাহ আলমের বিরুদ্ধে শিক্ষানবিশ আইনজীবী এবং জেলা পিপি কর্তৃক দায়েরকৃত মামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান। একই সাথে একজন দেশের বিশিষ্ট নাগরিক ও সাতক্ষীরা আইনজীবী সমিতির জনপ্রিয় আইনজীবী নেতা বিবেচনায় কারাগারে প্রথম শ্রেণীর বন্দী মর্যাদায় এখনই ডিভিশন প্রদান করার জন্য এবং সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান। রোজিনা ইসলামের সাথে যে আচরণ করা হয়েছে তা লজ্জাজনক। প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। সোমবার এক বিবৃতিতে রোজিনা ইসলামকে আটকের ঘটনায় নিন্দা জানান তিনি।
বিবৃতিতে জিএম কাদের বলেন, মন্ত্রণালয়ের অভ্যন্তরে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা করার ঘটনায় নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। রোজিনা ইসলামের সঙ্গে যে আচরণ হয়েছে তা লজ্জাজনক। এছাড়া অসুস্থ সাংবাদিক রোজিনা ইসলামের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, স্বাধীন সাংবাদিকতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ভিড় ঠেলে কর্মস্থলে ফিরছেন ঢাকামুখী যাত্রীরা। ভিড় ঠেলে ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন ঢাকামুখী যাত্রীরা। যাত্রাবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে মঙ্গলবার বেড়েছে যাত্রীর চাপ। এ নৌরুটে 16 ফেরি চলাচল করায় যাত্রীদের কোনো সমস্যা হচ্ছে বলে জানান অধিকাংশ যাত্রী। তবে তারা বলেছেন, নিজেদের বাড়ি থেকে বিভিন্ন যানবাহন বদল করে আসায় তাদের বেশি ভাড়া গুনতে হচ্ছে। দূরপাল্লার পরিবহন বন্ধ রাখায় চরম বিপাকে পড়তে হচ্ছে তাদের। সরেজমিনে মঙ্গলবার সকাল 8টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়া 5 নম্বর ফেরিঘাটে গিয়ে যাত্রীদের ভিড় দেখা যায়। অন্যদিকে দেখা যায়, কিছু কিছু ফেরিতে ঢাকা ফেরত যাত্রীরা ব্যক্তিগত গাড়ি নিয়ে দেশের বাড়িতে যাচ্ছেন। কুষ্টিয়া থেকে আসা যাত্রী স্বপন বলেন, করোনার ঝুঁকি জেনেও ঈদে গ্রামে গিয়েছিলাম। গার্মেন্টস খুলে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে কর্মস্থলে ফিরছি। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ফিরোজ শেখ যুগান্তরকে বলেন, যাত্রীদের কর্মস্থলে ফিরতে কোনো রকম যেন ভোগান্তি পোহাতে না হয় সেজন্য 16টি ফেরি সার্বক্ষণিক প্রস্তুত রেখে যাত্রী পারাপার করা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা। শেখ হাসিনা বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপন কর্ম মহিমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়ে উঠেছেন বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা, হিমাদ্রি শিখর সফলতার মূর্ত স্মারক উন্নয়নের কাণ্ডারি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এতে যুক্ত হন। এক অন্ধকার সময় শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা দেশে ফিরে এসেছেন বলে আমরা স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। তার কারণেই মুক্তিযুদ্ধের কথা, বঙ্গবন্ধুর কথা জানতে পেরেছে আমাদের নতুন প্রজন্ম। সাম্প্রদায়িক ধারা থেকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ধারা ফিরিয়ে আনতে শেখ হাসিনা নিরলস সংগ্রাম করে আসছেন। শেখ হাসিনার নেতৃত্বের কারণে বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। বিশ্বে বাংলাদেশ এক মডেল রাষ্ট্র। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধুর মতো অন্ধকারের বিরুদ্ধে, দুর্যোগের বিরুদ্ধে, ঝড়ের মধ্যে, সংকটে অপ্রতিরোধ্যভাবে অকুতভয় এগিয়ে যাওয়ার এক বিরল রাজনৈতিক নেতৃত্ব শেখ হাসিনা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সময়কালে ঘটনা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে 1981 সালের 17 মে বঙ্গবন্ধুর রক্ত ভেজা মাটিতে প্রত্যাবর্তন করেন তার সুকন্যা শেখ হাসিনা। সেদিন সব রাস্তা মিছিলে মিশেছিল রাজধানী ঢাকার সাথে। মিছিলে মিছিলে প্রকম্পিত হয়ে উঠেছিল ঢাকা শহর। ঝড় ঝঞ্ঝাপূর্ণ পরিবেশে লাখ লাখ মানুষের মিছিল সেদিন প্রতিরোধ করতে পারেনি সামরিক স্বৈরশাসক। দেশে ফিরেই তিনি দেশের অবরুদ্ধ গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করতে ছুটে বেড়ালেন সারা দেশে। কোন্দল আর কলহপূর্ণ আওয়ামী লীগকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। অবরুদ্ধ গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করতে তিনি লড়েছিলেন আপোষহীনভাবে। সাংবাদিক রোজিনাকে সচিবালয়ে 5 ঘণ্টা হেনস্থা, রাতে মামলা। পেশাগত দায়িত্ব পালনের জন্য গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সেখানে 5 ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্থা করা হয়। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত 8:30টার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাত 11:15টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকেরা বিকেলে সচিবালয় এবং রাতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন। এর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ দেশি বিদেশি বিভিন্ন সংগঠন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। রোজিনা ইসলাম পেশাগত কাজে গতকাল দুপুরের পর সচিবালয়ে যান। বেলা 3টার দিকে সচিবালয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকেরা জানতে পারেন, রোজিনা ইসলামকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিবের কক্ষে আটকে রাখা হয়েছে। তার মুঠোফোন কেড়ে নেওয়া হয়েছে। এই খবর পেয়ে সাংবাদিকেরা সেখানে ছুটে যান। যে কক্ষে রোজিনাকে আটকে রাখা হয়েছিল সেখানে কয়েকজন পুলিশ সদস্যকে দেখা যায়। কক্ষের বাইরে আরো কয়েকজন পুলিশ সদস্য ছিলেন। কয়েকজন সাংবাদিক কক্ষের ভেতরে গেলে রোজিনা ইসলাম বলেন, তাকে মিজান নামের এক পুলিশ সদস্য নাজেহাল করেছেন। আসলে কি ঘটেছে জানতে চাইলে উপস্থিত সাংবাদিকেরা কয়েক দফা স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু তিনি কথা বলতে চাননি। উপস্থিত সাংবাদিকের সঙ্গে দেখাও করেনি। দীর্ঘ সময় ধরে রোজিনাকে আটকে রাখার কারণ সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারাও পরিষ্কার করে সাংবাদিকদের কিছু বলেননি।
কিন্তু একজন নারীকে এভাবে দীর্ঘক্ষণ আটকে রাখার কারণ না বলায় এক পর্যায়ে সাংবাদিকেরা ক্ষোভ জানান। তারা রোজিনা ইসলামকে হেনস্থা ও আটকে রাখার প্রতিবাদ করেন। রোজিনা ইসলামকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য তারা বলতে থাকেন। 5 ঘন্টার বেশি সময় আটকে রাখা হয় রোজিনাকে। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি মেঝেতে পড়ে যান। রাত 8:30টায় তাকে ধরাধরি করে নারী পুলিশ সদস্যরা ওই কক্ষ থেকে বের করে নিচে নামিয়ে আনেন এবং গাড়িতে তুলে নিয়ে যান। এ সময় সাংবাদিকেরা পুলিশের কাছে জানতে চান রোজিনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তখন পুলিশ জানায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর জানা যায় তাকে হাসপাতালে নয়, শাহবাগ থানায় নেওয়া হয়েছে। এরপর সাংবাদিকেরা আবারও স্বাস্থ্য সচিবের বক্তব্য জানার চেষ্টা করেন, কিন্তু তখনও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান সচিবের কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, রোজিনা ইসলাম সচিবের পিএস এর কক্ষ থেকে মোবাইল ফোনে কিছু গুরুত্বপূর্ণ নথির ছবি তোলেন, কিছু কাগজপত্র নিয়ে যাচ্ছিলেন। এই বিষয়ে তার বিরুদ্ধে উপসচিব শিব্বির আহমেদ ওসমানী থানায় অভিযোগ দিয়েছেন। তবে রাত 10টার দিকে শাহবাগ থানায় রোজিনা ইসলামের সঙ্গে দেখা করে এসে তার বোন সাবিনা পারভিন সাংবাদিকদের বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তার বোন হয়রানির শিকার হচ্ছেন। তিনি অভিযোগ করেন আটকের পর তার বোনের ব্যাগ কেড়ে নেওয়া হয়। তখন ব্যাগে কিছু ডকুমেন্ট ঢুকিয়ে দিয়ে থাকতে পারে। রোজিনা ইসলামের শারীরিক অবস্থা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তার বোন। রাত 11:45টায় শাহবাগ থানা থেকে বেরিয়ে রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুনুর রশিদ জানান, রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। দণ্ডবিধির 379 ও 411 ধারায় এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের 3 ও 5 ধারার অভিযোগ আনা হয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।